তো ভাই, আপনারা যে ভিডিও দেখে দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন, তার কারণটা কি? আপনারা ভিডিও দেখেন, ভালো লাগুক খারাপ লাগুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যদিও আমি আসলে জানি না চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হয়, না করলে কি হয়, বাট নিজের কাছে অনেক খারাপ লাগে যখন দেখি আমার চ্যানেলে মানুষ মাত্র 400-500 জন সাবস্ক্রাইব করে রাখছে। আসসালামু আলাইকুম, সিক্রেটস অফ ভিডিও এডিটিং এর থার্ড ক্লাসে ওয়েলকাম করছি। আজকে ক্লাসটার নাম হচ্ছে প্রিমিয়ার প্রো অন চার্জ। এই নামটা রাখার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন সেটার কমপ্লিট যে ওয়ার্কফ্লোটা গত ক্লাসে দেখে ফেলছি। অতটুকু জানলে এবং অতটুকুর উপর যদি আপনার ভালো দক্ষতা চলে আসে অলরেডি, আপনি কিন্তু ভিডিও আউটপুট দেওয়া শুরু করতে পারবেন। অবশ্যই এখানে আপনার ক্রিয়েটিভ সেন্স আসলে কতটুকু আছে ওটা একটা ম্যাটার করে। আমি আজকে প্রিমিয়ার প্রো নিয়ে আরো কিছু দেখাবো যেটা জানলে আপনি প্রিমিয়ার প্রো কে ইউজ করে পাওয়ারফুল ভিডিও এডিট করতে পারবেন। সো প্রিমিয়ার প্রো অন চার্জ আমার আজকের ক্লাসটার নাম। আজকের ক্লাসে আমি দেখবো কি ফ্রেম, ডিফারেন্ট ইফেক্টস, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রিন স্ক্রিন রিমুভ করা, মাস্ক আর ডাইনামিক লিঙ্ক করব আমরা আফটার ইফেক্টস এর সাথে। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার একটা ভিডিও আমি যখন রেকর্ড শুরু করি এবং তারপরে এডিট করে পাবলিশ করা পর্যন্ত আসলে কত সময় লাগে আপনারা দেখেন। এই মুহূর্তে হচ্ছে 7:53 বাজে, 23 তারিখ আজকে জানুয়ারি মাসের। যখন আপলোড হবে আপলোডের টাইমটা দেখেন যে আসলে একটা ভিডিও রেকর্ড করে পাবলিশ করা পর্যন্ত কত সময় লাগে। আমি যেটা দেখছি গত দুইটা ক্লাসে আমার 6 ঘন্টার মতো করে লাগতেছিল, যেটা অনেক বেশি টাইম কনজিউমিং আমার জন্য, কারণ একটা ফুল টাইম জবই হয় মানুষের 8 ঘন্টা। তো সেখানে আমি একটা ভিডিও এখানে করতেছি 6 ঘন্টা, যেখান থেকে আসলে আমি কোনো রিটার্ন পাচ্ছি না বা এক্সপেক্ট করিও না। সো এই জায়গাটায় আমার মনে হয় যে আপনাদেরও একটু আগায় আসা উচিত, সো দ্যাট এই যে আমি যে এফোর্টটা দিচ্ছি উইদাউট এক্সপেক্টিং এনিথিং, এটা যেন একটু মিনিমাইজ হয়ে আসে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, অনেকগুলো সাবস্ক্রাইবার দেখলে হয়তো ভালো লাগবে। তো চলেন আজকে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা যেই ফুটেজগুলো ইউজ করব সেগুলো অলরেডি আমি এখানে এনে রেখেছি। প্রথমেই টু উমেন টকিং, এই ফুটেজটা নিয়ে আমরা কাজ করব। এখন তো আমাদের টপিক হচ্ছে কি ফ্রেম, রাইট? তো ফার্স্টে বুঝার চেষ্টা করি যে কি ফ্রেমটা আসলে কোন কাজে লাগে। ধরেন এখানে যে ফুটেজটা আছে, দুইটা মহিলা কথা বলতে বলতে সামনে যাচ্ছে। এটা আপনি যখন এখানে এডিট করতে যাচ্ছেন তখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে যখন এই মহিলাটা কথা বলতেছে তখন জুম করে এই মহিলাটার চেহারাই শুধু দেখব। তাইলে আমি কি করলাম, 1 সেকেন্ড পর্যন্ত থাকুক, আমি চাইলাম যে 1 সেকেন্ড 15 ফ্রেমে সেটা জুম হয়ে যাক, মানে এরকম কিছু হোক। লেটস সে আমি চাইলাম যে 1 সেকেন্ড 15 ফ্রেমে এসে ফুটেজটা এমন হোক। আমি জুম করে আর পজিশনটাকে একটু চেঞ্জ করে এই যে মহিলাটা কথা বলতেছিল ওকে একদম ফ্রেমের মাঝ বরাবর নিয়ে আসছি, যেটা দেখতে ভালো লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমি যখন প্রথমে গেলাম, আরে প্রথমেও তো একই ও এরকম জুম হয়ে আছে, বাট এটা তো আমার চাওয়াটা ছিল না। আমার চাওয়া ছিল প্রথম 1 সেকেন্ড ওই যে দুইজন মানুষ একসাথে হেঁটে আসতেছে ওইটা দেখবো, আর এরপর থেকে আমরা দেখবো যে ও জুম হয় আমি ওকে দেখতেছি। এই জায়গাটাতে আপনার কি ফ্রেমের কাজটা আসবে। মূলত কি ফ্রেম কি জিনিস? কি ফ্রেম হচ্ছে একটা আইকন, যেই আইকনটা আসলে ডিটারমাইন করে যে এই জায়গায় যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা ফিক্সড, এবং প্রিমিয়ার প্রো যখন একটা কি ফ্রেম পাবে তখন ওই কি ফ্রেমে থাকা যেই ভ্যালুটা সেই ভ্যালুটা অনুযায়ী আপনাকে আউটপুটটা দেখাবে। তো কাজটা কিভাবে হয় একটু দেখেন। ধরেন আমি আবার আগের অবস্থানে ফেরত যাই, এটা 50 থাকবে, এটার ভ্যালু হচ্ছে এটা থাকবে। আমি কি করব, 1 সেকেন্ডে আসার পরে যখন আমি 1 সেকেন্ডে আছি তখন দেখেন পজিশন এই প্যারামিটারটার আগে কিন্তু একটা ছোট আইকন আছে, এটাকে স্টপ ক্লক বলা যাইতে পারে। আপনি যখন এখানে একটা ক্লিক করবেন তখন দেখেন এই জায়গাটাতে কিন্তু একটা ছোট্ট আইকন পড়ে গেছে। এই আইকনটাই হচ্ছে কি ফ্রেম, রাইট? এবং আপনি যদি খেয়াল করেন এটা ব্লু কালার হয়ে গেছে। স্কেলেরটা খেয়াল করেন, এই স্কেলের আগে যেই স্টপ ক্লকটা আছে এটা কিন্তু এখনো গ্রে কালার, কারণ এখানে এখনো কি ফ্রেম দেওয়া হয় নাই। তো আমি এখানেও কি ফ্রেম দেই, ক্লিক করলাম, দেখেন এটা ব্লু হয়ে গেছে, প্লাস এখানে একটা আইকন পড়ছে। সো এই যে আইকন দুইটা পড়লো এই দুইটাকে আমরা কি ফ্রেম বলতেছি। কাজটা কি? এর কাজ হচ্ছে এই স্কেলের প্যারামিটারে যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমের কাজ হচ্ছে
এই মুহূর্ত বলতে 1 সেকেন্ড, এই টাইমটায় এই ফুটেজের স্কেলের ভ্যালু 50, এটা ও মুখস্থ করে রাখছে বা স্টোর করে রাখছে। সিমিলারলি পজিশনের ক্ষেত্রেও তাই, পজিশনের ভ্যালু 960, 540, এইটা এই কি ফ্রেমটা স্টোর করে রাখছে। সো যখন আপনি প্রথম থেকে প্লে দিচ্ছেন এন্ড টাইম ইন্ডিকেটরটা সামনে যাচ্ছে, ও কি দেখতেছে সামনে একটা কি ফ্রেম আছে, পজিশন প্যারামিটারটা পজিশনের কি ফ্রেম দেখতেছে, স্কেলের প্যারামিটারটা স্কেলের কি ফ্রেম দেখতেছে। তো ও যখন দেখতেছে এই সামনে একটা কি ফ্রেম আছে এবং যার ভ্যালু 50, সো সে এই ভ্যালুটাই মেনটেন করতেছে। বাট আমি এখন 1 সেকেন্ড 15 ফ্রেমে এসে কি করতেছি, স্কেলের ভ্যালুটাকে 100 করে দিচ্ছি আর পজিশনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, সো দ্যাট আমার ক্যারেক্টারটা মাঝ বরাবর থাকে এবং ওই যে ক্যারেক্টারটা ছিল পাশে আরেকটা, সেটাকে আমি না দেখি ফ্রেমের মধ্যে, আমি শুধু এই ক্যারেক্টার উপরে ফোকাস করতে চাই। এন্ড আপনি খেয়াল করেন যে পজিশন প্যারামিটারে এবং স্কেল প্যারামিটারে আরেকটা করে কি ফ্রেম পড়ে গেছে এবং এই কি ফ্রেমটার মধ্যে কত ভ্যালু স্টোর করা আছে, 100। এই কি ফ্রেমের মধ্যে কত ভ্যালু স্টোর করা আছে, এটা 1685, 986। এখন আপনি যদি প্রথম থেকে প্লে করেন, দেখছেন কি হইলো, আমার প্রথমে কিন্তু ভ্যালু ছিল 50 আর 960, 540। যখন 1 সেকেন্ডে পৌঁছাইলো এবং ইন্ডিকেটরটা পরবর্তী মোমেন্টে আসলো, তখন কিন্তু সে দেখতেছে যে নেক্সট একটা কি ফ্রেম আছে যেটার ভ্যালু আমরা কত দেখলাম, 1685 আর কত যেন ওইটা, এবং স্কেলের ক্ষেত্রে এটা ভ্যালু হচ্ছে 100। যেহেতু এই কি ফ্রেম গুলা হচ্ছে এই ভ্যালুগুলা স্টোর করে রাখছে, সো স্কেলের ভ্যালু 50 থেকে 100-তে যাওয়ার জন্য এই স্কেলটার ভ্যালু সময়ের সাপেক্ষে যেভাবে চেঞ্জ হইতে হবে সেভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন, চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি 1 সেকেন্ড 15 ফ্রেমে এসে আমি স্কেলের ভ্যালুটা 100 পাচ্ছি, কারণ আমি কি ফ্রেমে এই ভ্যালুটাকে সেট করে দিছিলাম। সিমিলারলি পজিশনের ক্ষেত্রেও তাই। আর এই কি ফ্রেমটা কিন্তু শুধু পজিশন বা স্কেলে দেওয়া যায় না, আপনি যতগুলো প্যারামিটারের সামনে এই স্টপ ক্লকটা দেখতে পারবেন, প্রত্যেকটা প্যারামিটারের মধ্যেই এই কি ফ্রেম দেওয়া যাবে। ঠিক আছে, লেটস সে আপনি এখানে আসার পরে এটাকে রোটেট করতে চান কোনো একটা কারণে, সো আপনি রোটেশনের স্টপ ক্লকে ক্লিক করে একটা কি ফ্রেম দিয়ে দিলেন এটা, এন্ড আপনি কিছু সময় পরে গিয়ে এই রোটেশনটা এখানে 0 আসছে, আপনি হয়তো একটু এভাবে করে দিন, তাহলে দেখেন আরেকটা কি ফ্রেম পড়ে গেছে, এখানে হচ্ছে 18 ভ্যালু আর এই কি ফ্রেমে ছিল ভ্যালু 0। তো এখন যখন আপনি প্লে দিবেন তখন ইন্ডিকেটরটা এইখানে পৌঁছানোর পরে দেখেন প্রথম থেকে যখন এইখান পর্যন্ত পৌঁছাচ্ছে রোটেশনের ক্ষেত্রে দেখেন এই কি ফ্রেমের ভ্যালু কিন্তু 0। সো ফুটেজটা 0 ডিগ্রি রোটেশনই মেনটেন করবে এতক্ষণ পর্যন্ত। আর যখনই এই কি ফ্রেমটা পার হয়ে গেল, ও কিন্তু অলওয়েজ দেখবে নেক্সট কি ফ্রেমটা কি আছে। তো নেক্সট কি ফ্রেমে ছিল 18 ডিগ্রি। তো 18 ডিগ্রি যেন সে পৌঁছাইতে পারে, সেই জন্য যেভাবে চেঞ্জ হওয়া দরকার সময়ের সাপেক্ষে সেভাবে অলরেডি সে চেঞ্জ হওয়া শুরু করছে। ঠিক আছে, তো এই যে কি ফ্রেম দেওয়ার বিষয়টা, এটা আমাদের এডিটিং এ আমরা যত মুনশিয়ানার সাথে ইউজ করতে পারবো তত কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে অনেক বেশি ডাইনামিক হবে। এখন আমরা দেখব ইফেক্টস। আমি গত ক্লাসেই বলছিলাম ইফেক্ট কন্ট্রোলস এটা একটা জিনিস আর ইফেক্টস আরেকটা জিনিস, এই দুইটা নিয়ে আমরা যারা নতুন কাজ শুরু করতেছি অনেক কনফিউশন হয়ে যাইতে পারে। বাট ইফেক্টস একটা জিনিস, ইফেক্ট কন্ট্রোলস আরেকটা জিনিস, এটা অলওয়েজ মাথার মধ্যে রাখতে হবে। যাই হোক, ইফেক্টস দুই ধরনের হইতে পারে। এক ধরনের ইফেক্টস হচ্ছে ভিডিওর জন্য, আরেক ধরনের ইফেক্টস হচ্ছে অডিওর জন্য। ভিডিও এবং অডিওর জন্য ইফেক্টস গুলো আপনি এই ট্যাবের মধ্যে খুঁজে পাবেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে অডিও ইফেক্টস, ভিডিও ইফেক্টস নামে দুইটা আরো ট্যাব আছে এবং এর পাশাপাশি কিন্তু অডিও ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন নামে আরো দুইটা ট্যাব আছে। সো ট্রানজিশন গুলাও কাইন্ড অফ ইফেক্ট। সো ডিফারেন্ট ইফেক্টস এই টপিকটার মধ্যে আমরা সবগুলোই আজকে একটু একটু করে দেখে ফেলবো। এই ইফেক্টস এর ট্যাব গুলো যদি আপনি একটু ওপেন করতে চান, দেখবেন যে এখানে আসলে শত শত হাজার হাজার ইফেক্টস আছে। এখানে দেখেন আরো অনেকগুলা ফোল্ডার, প্রত্যেকটা ফোল্ডার যদি খুলেন এর মধ্যেও অনেকগুলো করে ইফেক্টস আছে। তো এই যে শত শত হাজার হাজার ইফেক্ট, এগুলো কিন্তু কেউ আসলে মুখস্থ রাখতে পারে না বা মুখস্থ আসলে রাখেও না। আপনি কাজ করতে করতে দেখবেন কি যে স্পেসিফিক টাইপের কিছু ইফেক্ট অলওয়েজ ইউজ হচ্ছে। সো এইখানে আসলে কয়টা ইফেক্টস আমি মুখস্থ জানি এটা আসলে কোনো ক্রেডিটের ইস্যু না। ক্রেডিটের ইস্যু হচ্ছে যে আপনি যে কয়টা ইফেক্টসই জানেন না কেন সেগুলো ভালো মতো পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা।
এন্ড সবগুলো ইফেক্ট ইউজ করার সিস্টেমই সেম। আমি আজকে দুই একটা করে দেখব। যেমন প্রথমত আমি যদি ভিডিও ইফেক্টস এটা ওপেন করি, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন ভিন্ন অনেকগুলো ইফেক্ট আছে, যেমন অ্যাডজাস্ট, ব্লার এন্ড শার্পেন, চ্যানেল, কালার কারেকশন, ডিস্টর্ট, জেনারেট। বুঝতে পারছেন যে এগুলো এক একটা ক্যাটাগরি অ্যাকচুয়ালি। তো আমি একটা ক্যাটাগরি যেমন স্টাইলাইজ এটা ওপেন করি। এন্ড স্টাইলাইজ এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি খেয়াল করেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে। এখান থেকে আমি একটা ইফেক্ট নেওয়ার চেষ্টা করি, লেটস সে ব্রাশ স্ট্রোকস। এইটা একটা ইফেক্ট, এই ইফেক্টটা নিয়ে আমি এই ফুটেজের উপরে দেখেন ড্র্যাগ করে এনে দিয়ে দিলাম। তো এই ইফেক্টটা যখন আমি ফুটেজের উপর দিয়ে দিলাম তখন কিন্তু আপনি এই ইফেক্টটা দেখবেন যে ইফেক্ট কন্ট্রোলসে অ্যাড হয়ে গেছে। এবারে এই ব্রাশ স্ট্রোকের আন্ডারে অনেকগুলো প্যারামিটার আছে এবং এই প্যারামিটারগুলোকে মডিফাই করে যেমনটা আপনার প্রয়োজন তেমনটা আপনি তৈরি করে নিতে পারেন। ওকে, তো দেখেন ব্রাশ স্ট্রোক দেওয়ার কারণে এই ফুটেজটার মধ্যে একটু ব্রাশ স্ট্রোকের মতো চলে আসতেছে। যখন আপনি পজ করে রাখতেছেন তখন দেখাচ্ছে না, বাট যখন আপনি প্লে করতেছেন তখন কিন্তু ব্রাশ স্ট্রোকটা বোঝা যাচ্ছে। হইতে পারে আপনার ভিডিও স্পেসিফিক কোনো জায়গাতে আপনি হয়তো এরকম ব্রাশ স্ট্রোক দিতে চান, তখন আপনার এই ইফেক্টটা ইউজ করতে হবে। কোনো ইফেক্ট যদি আপনার মনে হয় যে না আমি এটা এখানে ইউজ তো করছি কিন্তু এখন আর চাই না, তখন এই ইফেক্টটা থেকে বাঁচার দুইটা উপায়। একটা হচ্ছে দেখেন এই ইফেক্টের সামনে একটা এফএক্স লেখা আছে, এফএক্স একটা ক্লিক করবেন, তখন কিন্তু এই ইফেক্টটা বন্ধ হয়ে যাবে। দেখেন আমি প্লে করি, এখন কিন্তু ওই ব্রাশ স্ট্রোকটা নাই। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে জাস্ট এই ইফেক্টটা ধরে কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিয়ে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে, শেষ। তো এটা গেল স্টাইলাইজ সেগমেন্টের একটা ইফেক্ট আমরা দেখলাম। আমরা যদি এখানে ব্লার এন্ড শার্পেন থেকে দেখি, দেখেন ব্লার এন্ড শার্পেনের মধ্যে অনেক কয় ধরনের ইফেক্ট আছে। সো এখান থেকে গসিয়ান ব্লার যেটা, এটা যদি আমি এখানে নিয়ে আসি ড্র্যাগ করে, সো দেখেন এখানে গসিয়ান ব্লারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এন্ড ব্লারিনেসের ভ্যালুটা 0। যখন আপনি এটাকে 50 দিবেন বা এরও বেশি দিবেন তখন এটা দেখবেন যে ব্লার হয়ে আসতেছে। ঠিক আছে, ওকে। সো এটা আমি আপাতত ডিলিট করে দেই। যাই হোক, আমরা ভিডিও ইফেক্টস দেখলাম। ভিডিও ট্রানজিশনে কিছু দেখি। আমরা ট্রানজিশন নিয়ে একটা আলাদা ক্লাস নিব পরবর্তীতে, বাট আজকে আমরা দেখব যে ট্রানজিশনকে ইফেক্ট হিসেবে আমরা কিভাবে ইউজ করতে পারি। লেটস এখানে আমার একটা পছন্দের ট্রানজিশন ইফেক্ট হচ্ছে ডিপ টু ব্ল্যাক। তো ডিপ টু ব্ল্যাকটা দেখেন আমি ইউজ করতেছি এইখানে একদম লাস্টে। তো এটাতে কি হয় দেখেন, প্লে করতেছি, আস্তে করে কালো হয়ে বন্ধ হয়ে গেল। আপনি যদি চান যে এই যে আস্তে আস্তে কালো হচ্ছে এটা আরো আগে থেকে শুরু হোক, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। দেখেন এখানে ছোট করে ডিপ টু ব্ল্যাক লেখা আছে, তো এটার উপর একবার ক্লিক করবেন, দেন এইটাকে টান দিয়ে একটু বড় করবেন। তার মানে যেখান থেকে আপনি চাচ্ছেন যে কালো হওয়া শুরু হোক আপনি সেখান পর্যন্ত নিয়ে যাবেন। যদিও এটা ভালো ওয়ে না, এত দূর থেকে আসলে হইলে ভালো দেখাবে না, বাট আমি ডেমনস্ট্রেশনের পারপাসে দেখাচ্ছি যে ডিপ টু ব্ল্যাক এই ট্রানজিশনটাকে আমি এইখানে নিয়ে আসলাম। আপনি যখন ফুটেজটা প্লে করবেন দেখেন এই জায়গাটা থেকে ও কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক হওয়া শুরু করলো। ডিপ টু ব্ল্যাক এটা যদি আমি ডিলিট করতে চাই কি করব, এই লেখাটার উপর একবার ক্লিক করব, যখন দেখবেন সিলেক্ট হয়ে আছে তখন কিবোর্ডে ডিলিট বাটনটা চাপ দিলেই হবে। এভাবে করে আপনি দেখেন ভিডিও ট্রানজিশনের মধ্যে কিন্তু অনেক ধরনের ট্রানজিশনের ইফেক্ট আছে অলরেডি। অডিও ইফেক্ট গুলো আজকে দেখবো না, অডিও নিয়ে ফুল আমাদের কমপ্লিট আলাদা ক্লাস আছে, ওখানে আমরা অডিও ইফেক্টস গুলো প্রত্যেকটা ধরে ধরে দেখবো। এখন আমরা দেখবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা অনেক বড় একটা কাজের জিনিস। ধরেন আপনার ফুটেজে অনেকগুলো কাট আছে, ধরেন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এই ইফেক্টটা দিতে চাই, আমি এই ফুটেজের উপর দিলাম এন্ড এটা সুন্দর মতো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। কিন্তু পরবর্তী পিসে যখন আপনি যাচ্ছেন এই পিসে কিন্তু আবার ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্টটা পড়ে নাই, কারণ প্রত্যেকটা এগুলো এখন আলাদা আলাদা ভাবে কাজ করতে। তাহলে আপনার কি করতে হবে, আবার ব্ল্যাক এন্ড হোয়াইটটা নিয়ে এসে এটার উপর দিতে হবে, একইভাবে আবার নিয়ে এসে এটার উপর দিতে হবে। এই বিষয়টা অনেক টিডিয়াস হয়ে যাবে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে। এইটা না করে আপনি কি করতে পারেন, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এখানে রাইট ক্লিক করে নিউ আইটেম, তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। এন্ড এখানে আসলে যেটা আছে এটা ওকে রেখেই আমি দিয়ে দিচ্ছি। দেখেন একটা লেয়ার আসলো এবং এই লেয়ারটাকে নিয়ে আমি আমার টাইমলাইনের মধ্যে ডিরেক্ট নিয়ে আসতে পারবো। এটাকে বড় করে দিলাম।
তো আমার আসলে যতটুকু অংশতে ফুটেজগুলো আছে পুরোটুকু অংশকেই আমি কভার করে দিছি উপর দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দিয়ে। এইবারে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইফেক্টটা দিব কোথায় বলেন তো? অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটার উপরে। এন্ড মজার জিনিস দেখেন, আমার ফুটেজে কিন্তু কোনো ইফেক্ট নাই, কিন্তু ফুটেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তার চেয়েও মজার বিষয় হচ্ছে, আপনি এখন যেই ফুটেজেই যান না কেন দেখবেন যে সমস্ত ফুটেজই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। সো বুঝতে পারছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আসলে কি হয়? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আপনি যেই ইফেক্ট দিচ্ছেন এই ইফেক্টটা ও তার নিচে যত লেয়ার আছে সবগুলোতেই অ্যাপ্লাই করে। এবং এই জিনিসটা কিন্তু এভাবেও সত্য। ধরেন আপনার এইখানে প্রথম লেয়ারে হচ্ছে এইটা আছে, আচ্ছা এটাকে নিচে নামাই দিচ্ছি। লেটস সে আমি এখানে একটা এটা আঁকি শেপ, এবং দেখেন একটা শেপের কালার দিচ্ছি লাল, ঠিক আছে? সো এই যে গ্রাফিক নামের যেই লেয়ারটা এখানে দেখতেছেন না, এই লেয়ারটা হচ্ছে মূলত লাল রঙের এই বক্সটা। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে থাকার কারণে এই লেয়ারটার মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে ইফেক্ট ওইটা পড়তেছে না, ওইটার ছোঁয়া পড়তেছে না। কিন্তু যখনই আপনি এই লেয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে নিয়ে আসবেন, তখনই কিন্তু দেখছেন লাল লেয়ারটা আমরা এরকম গ্রে কালার দেখতেছি। কারণ কি? ব্ল্যাক এন্ড হোয়াইট, তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে ধরেন একটা ফিল্টারের মতো। এই ফিল্টারের নিচে যা যা থাকবে সবকিছুর মধ্যেই ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেই ইফেক্ট আপনি দিবেন সেই ইফেক্টটা ছোঁয়া দেখতে পারবেন। তবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যদি কোনো কিছু থাকে তাইলে আবার এটা এফেক্টেড হবে না। যেমন এই যে এখানে টু উমেন যে ফুটেজটা আছে, ফুটেজটাকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে তুলে দেই, এইবারে কিন্তু এটা আবার কালারফুল দেখতেছি। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই শক্তিটা ইউজ করে কিন্তু আপনি অনেক কাজ সহজ করে ফেলতে পারবেন। এগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টে আস্তে আস্তে দেখবো, বাট টেকনিক এটাই। চলেন এবার দেখি একটা মজার জিনিস, গ্রিন স্ক্রিন রিমুভ। এই গ্রিন স্ক্রিন রিমুভ বিষয়টা এত কমন আর এত অবভিয়াস ভিডিও এডিটিং এ, বলার আর কিছু নাই। একটা হলিউডের মুভি থেকে শুরু করে চিপায় চুপায় যেসব ভিডিও কন্টেন্ট ক্রিয়েট হয় ওগুলার মধ্যেও এই কাজটা হয়। আমি দেখেন এখানে দুইটা গ্রিন স্ক্রিন আনছি, আমি প্রথমে এইটা দিয়ে দেখাই। দেখেন এখানে একটা সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড, ফুল সলিড সবুজ। এই সবুজের মধ্যে ভাই কোনো কিছুই থাকতে পারবে না, কোনো গ্রেডিয়েন্ট থাকতে পারবে না, কোনো চেক চেক থাকতে পারবে না, কিছুই থাকতে পারবে না, একদম এক কালারে সলিড হইতে হবে। তো আপনি যখন কাজ করবেন আপনার গ্রিন স্ক্রিন ফুটেজটা কত ভালো সেটার উপর নির্ভর করে আপনার কাজও তত ভালো হবে। গ্রিন স্ক্রিনের বিষয়টা এমন যে গ্রিন স্ক্রিনে যেই সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট রেখে বাকি গ্রিন অংশটুকু আপনি বাদ দিয়ে দিতে পারেন। মানে এখন আমি যদি সবুজ অংশটুকুকে ফালাই দিই, শুধু বাঘটা আমি দেখতে পারবো, এন্ড এই শুধু বাঘটা যে কোনো জায়গায় আমি প্লেস করতে পারি। এই সার্চ বারে লিখতে হবে আল্ট্রা কি। এখানে আল্ট্রা কি লিখে সার্চ দেওয়ার পরে আপনি আল্ট্রা কি ইফেক্টটা পাবেন। আল্ট্রা কিটা নিয়ে এই ভিডিওর উপর এনে ছেড়ে দিতে হবে। সো তখন কিন্তু ইফেক্ট কন্ট্রোলে আপনি আল্ট্রা কির অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনার জাস্ট কি কালার বরাবর এসে এই যে কালার পিকারটা সেটা নিতে হবে, এন্ড সবুজ যেই অংশটুকু আছে যে কোনো সবুজ এর জায়গায় ক্লিক করতে হবে। এন্ড দেখেন ম্যাজিক, সবুজ কালারটা ভ্যানিশ হয়ে গেছে আর আপনার সাবজেক্টটা রয়ে গেছে। কেমন ভ্যানিশ হয়ে কালো আমি দেখতেছি, তাই না? এটা আসলে কালো না, এটা ট্রান্সপারেন্ট। দেখেন আমি যদি এটার নিচে কোনো একটা ফুটেজ নিয়ে আসি, ওই ফুটেজের মতোই আমরা দেখতে পাচ্তেছি, আর বাঘটাকে বাঘটার মতো দেখতে পাচ্তেছি। এবারে একটা জিনিস একটু জেনে রাখেন ভাই, গ্রিন স্ক্রিন কেন কেন অন্য কালারের স্ক্রিন না? মেইনলি তিন ধরনের কালার আছে, লাল, সবুজ, নীল, আর জিবি। এর শব্দটা আমরা তো জানি। আর জিবির এই তিনটা কালারকে ভিত্তি করে কিন্তু সমস্ত কালার ক্রিয়েট হচ্ছে। তো এই যে গ্রিন স্ক্রিনের যে প্রসেসটা, এটা কি করে, আপনি যখন একটা কালার সিলেক্ট করে দিচ্ছেন, এই যে সবুজ কালার সিলেক্ট করে দিলেন, তখন সবুজ এবং সবুজের উপর ভিত্তি করে যত কালার আছে সব কালারকেই সে এখান থেকে রিমুভ করে ফেলে। তো একটা মানুষ তার স্কিন, চোখ, চুল, ঠোঁট, দাঁত কোনো কিছুতে কোনো অংশেই সবুজ কালার থাকে না, যে কারণে সবুজ স্ক্রিনের সামনে যদি কেউ শুট করে তাহলে ওই মানুষটার সাথে সবুজ কালারের কনফ্লিক্ট হওয়ার চান্স থাকে না। হ্যাঁ, সমস্যা হয় যদি সে একটা সবুজ রঙের জামা পরে বা তার যেই জামাটা সেই জামার কোথাও না কোথাও সবুজ রং লেগে থাকে,
অনেক সময় আমরা দেখি কি যে চশমা পরে শুট করলো, পিছনে গ্রিন স্ক্রিন দেওয়া আছে, কিন্তু এই গ্রিন স্ক্রিন থেকে সবুজ কিছু আলো এসে চশমায় পড়ে গেছে বা চশমায় রিফ্লেকশন দেখতেছি সবুজ। তখন আপনি যখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করবেন দেখবেন যে ওই চশমাটাও ফুটা হয়ে গেছে, চশমাটাও চলে গেছে, মানে চশমার যতটুকু অংশে সবুজ কালার পড়ছিল সেই অংশটুকু চলে গেছে। এই কারণে এগুলো শুটিং এর সময় একটু কেয়ারফুল থাকতে হয়। এবারে কথা হচ্ছে আমরা কি শুধু সবুজ স্ক্রিনই ইউজ করি কিনা? না, আমরা সবুজ বাদে আরেকটা কালার ইউজ করি, সেটা হচ্ছে ব্লু বা নীল। কারণ হচ্ছে মানুষের শরীরে স্কিনে চুলে কোথাও নীল কালারটাও থাকে না। তাইলে কখন সবুজ কখন নীল ইউজ করি, এটা আসলে মুভির ক্ষেত্রে যেটা হয়, ইনডোর আর আউটডোরে ভিন্ন ভিন্ন কালার ওরা ইউজ করে। নর্মালি আউটডোরের ক্ষেত্রে ব্লু ইউজ করে, কারণ আউটডোরে গাছ থাকে বা থাকতে পারে, যেই কারণে গাছের সাথে যেন কনফ্লিক্ট না হয় এই জন্য গ্রিন স্ক্রিনটা অ্যাভয়েড করা হয় আর কি। এগুলো বড় প্রোডাকশনের কথা বলতেছি। এইখানে আবার আরেকটা কথা আছে, আপনি যদি আউটডোরে শুট করতে চান সেখানে গাছের বিষয়টা তো গেল, কিন্তু যদি দেখেন যে সেখানে আকাশ একটা ঝামেলা করতে পারে, মানে আকাশ আপনার ক্যামেরায় চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আবার ব্লু কালারের স্ক্রিন ইউজ করা হয় না। মানে এটা আসলে ডিসাইড আগেই করে নেওয়া হয় যে আমি কি শুট করতে যাচ্ছি, কোথায় শুট করতে যাচ্ছি, সেখানে কি হইতে পারে না হইতে পারে, গাছ আসবে নাকি আকাশ আসবে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমার স্ক্রিনটা সবুজ হবে নাকি নীল হবে সেটা ডিসাইড করা হয় আউটডোরের ক্ষেত্রে। আর ইনডোরে নর্মালি আমরা সবুজটা ইউজ করি, ব্লু ইউজ করলেও সমস্যা নেই। তবে কখনো কখনো যদি এমন হয় যে আপনার মেইন যেই শুটিং সাবজেক্ট সেখানে আসলে সবুজ কালার আছে, হয়তো আপনি একটা প্রোডাক্টকে প্রমোট করতেছেন, যেই প্রোডাক্টের লেবেল, ঢাকনা বা প্যাকেটই হচ্ছে আপনার সবুজ কালার, তখন তো আর গ্রিন স্ক্রিন ইউজ করা যাবে না, তখন ব্লু স্ক্রিন ইউজ করতে হবে। আর এই ব্লু স্ক্রিন রিমুভ করার প্রসেস গ্রিন স্ক্রিন রিমুভ করার প্রসেস সেমই। গ্রিন আর ব্লু এটা বাদে যে আরেকটা কালার আছে রেড, এটা ইউজ করা হয় না, কারণ হচ্ছে আমাদের স্কিনের কালারের মধ্যে রেডটা ইন্টিগ্রেটেড থাকে। আমাদের জিহ্বা, ঠোঁট, কেমন চোখ, ওভারঅল টোটাল হচ্ছে আপনার স্কিনের মধ্যেই রেড টোনটা কিছু না কিছু পরিমাণ থেকেই যায়, যে কারণে রিমুভ করার মতো কোনো ইস্যু যদি থেকে থাকে তাহলে আসলে রেড স্ক্রিন ইউজ করে না, বা ইয়েলো স্ক্রিন এটাও ইউজ করা হয়। দেখেন এখানে আমার কাছে আরেকটা ফুটেজ আছে, এটা তো হচ্ছে এই ফুটেজটা অ্যানিমেটেড একটা ফুটেজ ছিল। এখানে আমার একটা রিয়েল মানুষের ফুটেজ আছে, যেমনটা হয়তো আপনি মুভিতে বা নাটকে বা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে পাইতে পারেন। আলট্রা কিটা নিব, নিয়ে এসে এই ফুটেজের উপরে এনে ছেড়ে দিব, এন্ড ইফেক্ট কন্ট্রোলে এসে আলট্রা কি থেকে কি কালার যেটা আছে এটা, এখান থেকে কালার পিকেটটা নিয়ে দেখেন আমার আগের ফুটেজটার মধ্যে সবুজটা খুব সুন্দর মতো ছিল, পুরাটুক জুড়ে ছিল, বাট এটা তো রিয়েল লাইফের একটা ফুটেজ, যে কারণে লাইটিং এর উপর ভিত্তি করে কিন্তু কিছু জায়গায় এটাকে সবুজ একরকম দেখাচ্ছে, কিছু জায়গায় শ্যাডো পড়ার কারণে সবুজটা আরেক রকম হয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে একটু ঝামেলা। এই ধরনের ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার যেই ক্যারেক্টার আছে বা সাবজেক্ট সেটার কাছাকাছি অঞ্চলে গিয়ে ক্লিক করবেন। ওকে, আমি আবার দেখাই, আপনি যদি দূরবর্তী কোনো অঞ্চলে দেন তাহলে কি হবে, দূরের সবুজ আর ওর কাছের সবুজ কিন্তু একটু আলাদা, যে কারণে আপনি যদি দূরে ক্লিক করেন তাহলে দেখছেন আপনার একটু ঝামেলা থেকে যাবে। সো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের কাছাকাছি একটা সবুজে ক্লিক করতে হবে। ফুটেজটা থেকে কিন্তু আমি দেখতে পাচ্তেছি গ্রিন রিমুভ হয়ে গেছে, বাট কিছু সমস্যা রয়ে গেছে, এটা 100% ক্লিন না। একটা রেক্টেঙ্গেল আমি এখানে আঁকার চেষ্টা করি, রেক্টেঙ্গেলটাকে আমি নিচে নিয়ে আসলাম, সেটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্য হচ্ছে যে কতটুকু অংশ ট্রান্সপারেন্ট এবং ট্রান্সপারেন্টটা খুব ভালো মতো হয়েছে কিনা চেক করার জন্য। যেমন এখন বুঝতে পারতেছি এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যে পিছনে কিছু সমস্যা রয়ে গেছে। তো এখন আমরা ফুটেজটাই ক্লিক করলাম, দেন ইফেক্ট কন্ট্রোলে এসে ম্যাট জেনারেশনে আসবো। আচ্ছা, এখানে কম্পোজিট থেকে আলফা চ্যানেল দিয়ে দিব। আলফা চ্যানেল হচ্ছে সাদা এবং কালো সমন্বয়ে তৈরি করা একটা ছবি। এখানে সাদা কালারটা দিয়ে আসলে বোঝায় ইয়েস, মানে সাদা যেই অংশটুকু সেই জায়গাতে ইনফরমেশন আসছে, আর কালো যেই অংশটুকু সেই জায়গাটাতে ইনফরমেশন নাই। ইনফরমেশন নাই মানে কি, ওইটা ট্রান্সপারেন্ট, এই জায়গাতে কিছু নাই। এখন আমি আলফা চ্যানেলটা সেট করে দেওয়ার কারণে বুঝতে পারতেছি কি, যে এই জায়গাটুকুতে কিন্তু সাদা রয়ে গেছে, মানে এখানে আমার গ্রিন স্ক্রিনটা ক্লিয়ারলি রিমুভ হয় নাই, এইখানে সাদা কুয়াশার মতো রয়ে গেছে, এখানে আমার গ্রিন স্ক্রিনটা ক্লিয়ারলি রিমুভ হয় নাই। আর মাঝে দেখেন এই যে সাদাটুকু, কোনটা বলেন তো, এটা আমার সাবজেক্টটা, তো এখানে আসলে সাদা থাকারই কথা। আপনার চেষ্টা থাকবে যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা যেন ক্লিয়ারলি সাদা হয়। যেমন এখানে একটু আমি কম সাদা দেখতেছি, সো আমি যদি এটা ঠিক করতে পারি তাহলে ভালো আমার জন্য।
চলেন আমরা একটু এটা ঠিক করার চেষ্টা করি। এখানে যে ভ্যালুগুলো আছে, সো আমরা ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেখব। আমার টার্গেট কি, সাবজেক্টে যেন কোনো কালো না আসে, সাবজেক্টে যেটুক এরিয়া আছে এটুকের মধ্যে যেন কোনো কালো না আসে। সো আমি ট্রান্সপারেন্সি 100 তে করার কারণে কিন্তু এখানে কালো চলে আসছে, এটা করা যাবে না। তাহলে একটু কমায় দেখি কি হয়। 0 করার কারণে পুরাটা সাদা হয়ে গেল, এটাও করা যাবে না। কারণ এখন কি বুঝাচ্ছে, এখন বুঝাচ্ছে যে ফুল ফ্রেম জুড়ে আপনার ইনফরমেশন আছে। দ্যাট মিন্স ওই যে গ্রিন স্ক্রিন রিমুভ করছিলেন, ওই রিমুভ করার বিষয়টা আর এখন আর নাই। মানে এখন পুরো ফ্রেম জুড়ে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন আছে, ক্যারেক্টার আছে, সবকিছু আছে। মানে ফুল ফ্রেম জুড়ে আপনার ইনফরমেশন আছে। সো এই জন্য আপনাকে এই ভ্যালুটা এমন ভাবে সেট করতে হবে যেন আপনার উদ্দেশ্য সাধিত হয়। আমরা সাবজেক্ট এরিয়াটাকে সাদায় রাখতে পারছি, আর এর বাদ বাকি অংশটুকু কালোতে আনতে পারছি, বাট 100% রেজাল্ট এখনো মনে হয় পাই নাই। আমি একটু আলফা চ্যানেল থেকে এটাকে কম্পোজিটে গিয়ে দেখব। যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন গুলো ভালো মতো গেছে, বাট ওর সাবজেক্টের এখানে বর্ডার গুলো একটু শার্প হয়ে গেছে আর কি, আর এই জায়গায় কিছু প্রবলেম রয়ে গেছে। তো চলেন এগুলা ঠিক করা যায় কিনা আমরা চেষ্টা করি। সো বিভিন্ন প্যারামিটার গুলো আমরা টুইক করার পরে মোটামুটি একটা রেজাল্ট আনতে পারছি, যেটা হয়তো আমরা ইউজ করতে পারবো। একটু আলফা চ্যানেল থেকে যদি দেখি, এখানে এই সাবজেক্টের এখানে কিছু ব্ল্যাক ডট রয়ে গেছে। সম্ভবত এখানে যেই গানটা ইউজ করছে, এই গানের মধ্যে কিছু গ্রিন স্ক্রিনের রিফ্লেকশন এসে পড়ছিল, যেগুলো হচ্ছে যখন আমি গ্রিন স্ক্রিন রিমুভ করছি এগুলো চলে গেছে। শুটিং এর সময়ে গ্রিন স্ক্রিন ইউজ করার সময়ে যত সুন্দরভাবে স্মুথলি কাজটা করতে পারবেন, তত কিন্তু আপনার এডিটিং এ, পোস্ট প্রসেসিং এ কাজটা সহজ হয়ে যাবে। আদারওয়াইজ জিনিসটা জটিল থেকে জটিলতর হবে। ওকে, তো এখন এই যে গ্রাফিক নামের যে লেয়ারটা আছে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি কিন্তু এখানে যে কোনো কিছু যদি রাখি সেটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমি একটা রুম রেখে দিছি, রুমটাকে একটু বড় করি। রুমটার ভ্যালুটা অ্যাডজাস্ট করার পরে এখন যখন আপনি এখানে প্লে করবেন, দেখেন মনে হচ্ছে ওই এখানে। হ্যাঁ, অবভিয়াসলি অনেক লাইটিং সেটআপ, অ্যাডজাস্টমেন্ট এইসব অনেক কিছু আছে। যেহেতু আমি ফুটেজটা র্যান্ডমলি ইউটিউব থেকে ডাউনলোড করছি, অনেক কিছু হয়তো অ্যাডজাস্টমেন্ট করাটা ডিফিকাল্ট এই মোমেন্টে, বাট ইট ইজ দ্য প্রসেস। এই প্রসেসেই হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। এখন আমরা আরেকটা পাওয়ারফুল টেকনিক দেখবো, যেটার নাম হচ্ছে মাস্ক। ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো যারা অলরেডি জানেন, মাস্ক শব্দটার সাথে পরিচিত, বা এটাকে মাস্কিং করাও বলা হয়। তো এটা আমরা ভিডিওতে কিভাবে করব সেটা আমরা আজকে দেখব। ভিডিওতে মাস্কিং করা খুব সহজ। তার জন্য ফুটেজটা একটা ক্লিক করবেন, এন্ড যখন আপনি ফুটেজের ইফেক্ট কন্ট্রোলটা দেখতে পারবেন, তখন ইফেক্ট কন্ট্রোলের অপাসিটির আন্ডারে এখানে দেখেন পেন টুল আছে, একটা রেক্টেঙ্গেলের আইকন আছে, একটা এলিপস আছে। এই তিনটা টুলে যেটা আপনার প্রয়োজন সেটাতে আপনি মাস্ক করতে পারবেন। মাস্ক জিনিসটা কি, যারা নতুন তাদের জন্য বলতেছি, মাস্ক হচ্ছে যে একটা এরিয়াকে ডিফাইন করে দেওয়া, একটা ফুটেজের মধ্যে একটা এরিয়াকে ডিফাইন করে দেওয়া, যেই এরিয়ার অংশটুকু জুড়ে জায়গাটায় আপনি দেখতে পারবেন, বাকি অংশটা দেখতে পারবেন না। তো আমরা একটু কুইকলি দেখে ফেলি। ধরেন আমি পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি মনে করেন এইভাবে করে এঁকে দিলাম। এই যে আমি পেন টুল দিয়ে এরিয়াটা আঁকলাম, দেখেন এই এরিয়ার অংশটুকুই আমি শুধু দেখতে পারতেছি, বাকি অংশটুকু কিন্তু দেখতে পারতেছি না। এটা হচ্ছে মাস্ক। আপনি চাইলে কিন্তু এটাকে উল্টায়ও দিতে পারেন। দেখেন এই ওপাসিটির এখানে মাস্ক 1 নামে যেই অপশন আসছে, এটার আন্ডারে ইনভার্টেড নামে একটা প্যারামিটার আছে। সো এই ইনভার্টেডে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু উল্টা কাজটা হচ্ছে, এতটুকু এরিয়ার পার্টটুকু দেখতেছি না, বাকি পার্টটুকু দেখতেছি। তো আমরা ইনভার্টেড আপাতত না করি, এটা দিয়েই থাকি। দেখেন আপনি যতটুকু এরিয়া এঁকে দিছেন, এই এরিয়ার জায়গাটা দেখতেছেন, বাকি এলাকা আর দেখতেছেন না। আমি মাস্কটা ডিলিট করে দিই। মাস্ক ডিলিট করার জন্য মাস্ক লেখাটার উপর ক্লিক করে একবার ডিলিট চাপ দিবেন, তাহলেই হবে। পেন টুল দিয়ে না চাইলে আপনি চাইলে এখানে যে দুইটা শেপ আছে, দুইটা শেপ দিয়েও করতে পারেন। দেখেন আমি এখানে ক্লিক করছি, আমার কিন্তু একটা এলিপস চলে আসছে। এলিপসটাকে আমি আমার প্রয়োজন মতো জায়গাতে বসাইতে পারবো, এন্ড এটাকে কিন্তু মডিফাইও করা যাবে। এইভাবে করে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আপনি চেঞ্জ করে মডিফাই করতে পারেন। আপনি যদি চেঞ্জ করার সময় শিফট চাপ দেন, তাহলে এটা একটা পারফেক্ট
সার্কেল হবে। আচ্ছা, এই যে মাস্ক যে আমি করলাম, মাস্কের আন্ডারে কিছু অপশন আছে, এই অপশনগুলো দেখেন। প্রথমে মাস্ক ফেদার। ফেদার মানে হচ্ছে দেখেন এখানে যে মাস্ক হইলো এই এরিয়াটা একদম শার্প করে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা। তো আপনি যদি মাস্কের ফেদারটা এখানে 10 না দিয়ে বাড়ায় দেন, তখন এই এরিয়াটা কি হচ্ছে সফট হয়ে আসছে। আর এটা যদি ভ্যালু কমায় দেন, 0-র দিকে নিয়ে আসেন, 0-ই করে দেন, তখন কিন্তু দেখেন এটা একদম হার্ড একটা বাউন্ডারি আপনি দেখতেছেন। তো মাস্কের ফেদারের ভ্যালু বাড়ায় কমায় আপনি এই বাউন্ডারিটাকে কন্ট্রোল করতে পারবেন। মাস্ক ফেদারের পরে আপনার মাস্ক এক্সপানশনটা লাগবে। এক্সপানশন হচ্ছে এই যে আপনি মাস্কের জন্য যেই জায়গাটা সিলেক্ট করে দিয়েছেন, আপনি চাইলে কিন্তু এর পরবর্তীতে এই এরিয়াটাকে সেম রেশিও ধরে বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। মাস্ক এক্সপানশন এর ভ্যালুটা যদি আপনি বাড়ান, তাহলে কিন্তু দেখেন যতটুক গোল্লা করছিলেন ওইটা মেনটেন করে কিন্তু সেম রেশিও রেখেই বড়। দ্যাট মিনস আপনি মাস্ক এরিয়াটা বাড়াইতে পারতেছেন মাস্ক এক্সপানশনের ভ্যালু বাড়ায়। আর উল্টাটাও করতে পারবেন, মানে আপনি ভ্যালুটা যদি হচ্ছে 0 থেকে কমায় মাইনাসের দিকে নিয়ে যান, তাহলে কিন্তু মাস্ক এরিয়াটা কমে আসবে। তো এখন দেখেন মাস্ক এরিয়াটা কিন্তু কমে শুধু এতটুকু দেখবে। এই মাস্কিং টেকনিকটা আমাদের অনেক অহরহ লাগবে। এটা যত মুন্সিয়ানার সাথে আপনি ইউজ করতে পারবেন, তত ভালো পাওয়ারফুল ভিডিও, ডাইনামিক ভিডিও আপনি বানাইতে পারবেন। হ্যালো 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 আজকে ক্লাসের লাস্ট টপিক, ডাইনামিক লিঙ্ক উইথ আফটার ইফেক্টস। প্রিমিয়ার প্রোতে আমরা কিন্তু ভিডিওর ফুটেজ গুলো কেটে টেটে একটার পরে আরেকটা জোড়া দিয়ে সিকোয়েন্স তৈরি করি এমন ভাবে যেন একটা স্টোরি রিপ্রেজেন্ট করে। কিন্তু যেই গ্রাফিক্যাল এলিমেন্ট গুলো আছে, তারপরে যেই টাইপোগ্রাফি, টেক্সট অ্যানিমেশন আছে, এগুলো নর্মালি প্রিমিয়ার প্রোতে করা হয় না। প্রিমিয়ার প্রো এগুলোর জন্য স্পেশালি সফটওয়্যার না, আর কি কিছু লিমিটেশন আছে। তো আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে এই ধরনের কাজগুলো নর্মালি আফটার ইফেক্টসেই করবেন বা করার কথা। এই কারণে আফটার ইফেক্টসের কাজগুলো করে, গ্রাফিক্যাল এলিমেন্টের কাজগুলো করে, ধরেন একটা লোয়ার থার্ড দিবেন, নাম লেখা আসবে। এই কাজটা আফটার ইফেক্টসে করে আপনি প্রিমিয়ার প্রোতে আপনি যে ভিডিওটা রেডি করছেন সেই ভিডিওর উপরে বসাই দিতে পারেন। এই প্রসেসটা যদি ডাইনামিক লিংকের মাধ্যমে করেন, তাহলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন একটা সুবিধা হচ্ছে যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনি কিন্তু আফটার ইফেক্টসে যখন সেটা কারেক্ট করবেন, প্রিমিয়ার প্রোতে এই চেঞ্জটা অটোমেটিক হয়ে যাবে, আপনার নতুন করে এসে কিছু করতে হবে না। আপনারা যারা নতুন আফটার ইফেক্টস পারেন না, জানেন না, তাদের এই টপিক নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার বা পেরেশানিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের ভিডিও এডিটিং কোর্সটা শেষ হইলে আফটার ইফেক্টস এর উপরেও ফুল প্রফেশনাল একটা ফ্রি কোর্স নিয়ে আসবো। তো ওই কোর্সের পরে কিন্তু এগুলো অনেক ইজি হয়ে যাবে আফটার ইফেক্টস নিয়ে। আপাতত আপনারা শুধু দেখেন যে এরকম একটা জিনিস আছে, এটা এভাবে করতে হয়, তাহলেই হবে। ইমপ্লিমেন্টের পর্যায়ে এখন যাইতেই হবে এমন কোনো কথা নেই। তো ধরেন আমি হচ্ছে নাম দিব জুলিয়া রবার্ট, র্যান্ডম নাম দিছি এটা। এটা হচ্ছে আমার একটা লোয়ার থার্ড। এখানের কম্পোজিশনটার নামে আমি একটু চেঞ্জ আনি, ওমেন 1 লেটস এটা। আচ্ছা, আমার তো দুইটা মহিলা, সো আমি ওমেন 2 নামে আরেকটা ওপেন করতেছি। এটাতে নাম দেই, কি নাম দেওয়া যায়? কমন নাম মাথায় চলে আসছিল, আর কি নিতে পারি? রোজা, জাস্ট র্যান্ডমলি মাথায় আসছে, হোয়াটএভার। ওর হচ্ছে অ্যাডভোকেট দিয়ে দিলাম ওর অকুপেশনটা। সেভ করতেছি এটা। এখন দেখেন প্রিমিয়ার প্রোতে এসে আমি রাইট ক্লিক করে ইম্পোর্ট দিয়ে এইখানে আফটার ইফেক্টস ফাইলটা যদি ওপেন করি, তখন ওপেন হওয়ার সময় ও কিন্তু আপনাকে বলবে যে তুমি কোন কম্পোজিশনটা আনতে চাও, ওমেন 1 নাকি ওমেন 2, যেটা আমি নাম সেভ করে আসছি। তো আমি প্রথমত ওমেন 1 আনতে চাই, ওমেন 1 এ সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে দেখেন এখানে ওমেন 1 এটা চলে আসছে। এটাকে এখান থেকে আমি টান দিয়ে এনে এখানে বসাই দিই। এবার প্লে করি, দেখেন জুলিয়া রবার্ট স্কুল টিচার আসলো, ভালো কথা। এবার তো আমার সেকেন্ডটা আনতে হবে। তো সেকেন্ডটা আনার জন্য আবার রাইট ক্লিক করে ইম্পোর্ট দিয়ে এই ফাইলটা আবার ধরাই দিব, ওপেন দিব। এখন দিব ওমেন 2, দেন আবার ওকে দিব। দেখেন ওমেন 2 এর এই অংশটুকু চলে আসছে। এই যে এটার ইফেক্ট কন্ট্রোল থেকে পজিশনটা আমি চেঞ্জ করে এই পাশে দিয়ে দিলাম। আমার যদি মনে হয় যে একটু বড় হয়ে গেছে, আমি এটাকে চাইলে কিন্তু এখান থেকে ছোট করে নিতে পারি। ছোট করে
এগুলো ডেমনস্ট্রেশন পারপাসে দেখাচ্ছি, তাই সুন্দর করার যে ব্যাপারটা ওইখানে আসলে আমরা আপাতত তাকাচ্ছি না আর কি। ঠিক আছে, এইভাবে দুইজন মানুষের নাম কিন্তু আমরা দেখতে পারলাম না। লেটস সে দুইটা মানুষ কথা বলতেছে, ওদের নামটা আমি এখানে দেখাইলাম। কারণ ডাইনামিক লিঙ্ক করার সুবিধা ভাইয়া যেটা, সেটা হচ্ছে যে করার পরে এভাবে আপনার মনে হইলো আচ্ছা এখানে হয়তো ওর নামটা ভুল হয়েছে, রোজা থমাস হবে না, ইভা থমাস হবে, তো তখন কিন্তু আপনি এখানে গিয়ে মোমেন্টো এর মধ্যে যদি আপনি চেঞ্জ করে দেন ইভা থমাস, এরপরে প্রিমিয়ার প্রোতে আসেন, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি আফটার ইফেক্টস এর ফাইলটা সেভও করি নাই, জাস্ট চেঞ্জ করছি এখানে আফটার ইফেক্টস এ, দেখলাম প্রিমিয়ার প্রোতে এটা চেঞ্জ হয়ে গেছে। বা আপনার মনে হইলো যে উমেন ওয়ান যেটা আছে জুলিয়া রবার্ট লিখছেন, তো জুলিয়া রবার্ট না, আপনার মনে হইলো এটা এভাবে লিখবেন জে ডট রবার্ট লিখতে চান। আর উমেন টুতে এসে ইভা থমাস না লিখে ই ডট থমাস লিখতে চান, এটা নাম লেখার একটা ফরম্যাট। তো এটা আপনি করলেন, আমি এখনো সেভ দিই নাই কিন্তু, বাট আমি যখন প্রিমিয়ার প্রোতে আসতেছি দেখতেছি এটা চেঞ্জ হয়ে গেছে। সো ডাইনামিক ভাবে আপনার এই চেঞ্জগুলা আফটার ইফেক্টস এ যেটা করতেছেন প্রিমিয়ার প্রোতেও হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে ডাইনামিক লিংক বলা হয়। তো এই জিনিসটা আপনাদের অনেক কাজে দিবে। আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টে যখন আমরা যাব এই জিনিসগুলো আমরা করে দেখব। বাট অবভিয়াসলি চ্যানেলটার এত দুরবস্থা হইলে মনে হয় যে এটা আমার চেয়েও আপনাদের খারাপ লাগার কথা বেশি, যে এত কিছু যেখান থেকে শিখতেছেন বা শিখবেন সামনে এমন একটা প্রমিস আছে, তো সেই চ্যানেলের অবস্থা যদি হয় 400 500 600 সাবস্ক্রাইবার, খারাপ। আপনি কিভাবে বলবেন মানুষকে যে ভাই আমি এই জিনিস শিখছি, দেখো ওই চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 500 600, তো 600 কে 6000 করার দায়িত্ব আপনার। কিভাবে করবেন আপনারা জানেন। টাটা, আল্লাহ হাফেজ।